হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এভিজন ব্যাংক এসএসসি এক্সামসে। আর তোমরা সবাই জানো আজকের আমাদের ক্লাস হচ্ছে পারমুটেশন, যাকে বাংলায় আমরা বলছি বিন্যাস। বিন্যাস মানে আর কিছুই না, কিছু জিনিস রয়েছে তাদেরকে সাজানো গোছানো, বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট করা। ধরো এখানে যদি আমরা এক্সাম্পল নিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি, তাহলে ধরো আমার কাছে এবিসি 3টে লেটার রয়েছে, ঠিক আছে? এবিসি 3টে লেটার রয়েছে। পারমুটেশনের একদম যদি আমরা বেসিক জিনিসটা জানতে চাই, তাহলে এটাকে আমরা সাজিয়ে গুছিয়ে কি ভাবে লিখতে পারি, এটাই হলো পারমুটেশন। তাহলে এবিসি কে তুমি কি ভাবে লিখতে পারো? তুমি এবিসি লিখতে পারো, তুমি চাইলে বিএসি লিখতে পারো, তুমি চাইলে সিএবি লিখতে পারো, তুমি চাইলে বি দিয়ে শুরু করে সিএ লিখতে পারো, তারপরে আমি চাইলেই এসিবি লিখতে পারি, তারপরে সিবিএ লিখতে পারি। তাহলে এই ধরুন ভাবে আমরা দেখো প্রত্যেকটা কিন্তু একটার পর ডিস্টিংক্ট, মানে কি আলাদা। এখানে এ প্রথম রয়েছে, বি সেকেন্ড রয়েছে, সি থার্ড রয়েছে, কিন্তু আর তুমি কোনো অ্যারেঞ্জমেন্ট খুঁজে পাবে না যে অ্যারেঞ্জমেন্টে কিংবা যে বিন্যাসে যে পারমুটেশনে এ প্রথম বি সেকেন্ড সি রয়েছে। এ প্রথম হতেই পারে কোনো অ্যারেঞ্জমেন্টে, যেমন এটাতে আছে, কিন্তু তারপরের সিকোয়েন্সটা দেখো এখানে কিন্তু বি নেই, এখানে সি রয়েছে, তারপরে বি রয়েছে। তার মানে হলো কিছু সংখ্যক নাম্বার, কিছু সংখ্যক আলফাবেট, কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক বস্তু সাজানো গোছানোর বিন্যাস, যেটা ঠিক আছে, সাজানো গোছানোর যে বিষয়টা, সেটাই বলি আমরা পারমুটেশন। বোঝা গেল? একদম বেসিক জিনিস পারমুটেশন। পারমুটেশন মানে জিনিসগুলোকে তোমাকে সাজিয়ে গুজিয়ে লিখতে হবে। যেমন ধরে নাও তোমার বাড়িতে দুটো চেয়ার রয়েছে, তাহলে সেই দুটো চেয়ারের মধ্যে একজন লোক কিংবা দুজন লোক কি ভাবে বসতে পারে, বুঝতে পেরেছো ব্যাপারটা? ধরো এটা একটা চেয়ার, আর এটা 2 নম্বর চেয়ার, আর বাড়িতে দুজন লোক রয়েছে এ আর বি। তাহলে এ এখানে বসতেই পারে, বি এখানে বসতে পারে। আবার 1 নম্বর চেয়ারে বি বসতে পারে, আর 2 নম্বর চেয়ারে এ বসতে পারে। তাহলে এই যে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হলো, এখানে একটা আর এখানে একটা, এই জিনিসগুলোকেই আমরা কিন্তু এক কথায় বিন্যাস কিংবা পারমুটেশন বলে থাকি, ঠিক আছে? এরপরে আমরা ম্যাথমেটিক্যাল রেসপেক্টে বিষয়টা বুঝি। ম্যাথমেটিক রেসপেক্টে কি, যে যদি n সংখ্যক লোককে আমরা আর ভাবে সাজাই, n সংখ্যক বস্তুকে যদি আর ভাবে সাজাই, তাহলে সেটাকে লেখা হয় npr। পি এখানে কি? পি এখানে পারমুটেশনকে ডিনোট করা হয়েছে। আর npr এর ফর্মুলা কি? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। আমি ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে একটু পরে আসছি, তার আগে তোমরা এটা বুঝে নাও। এটাকে আবার এরকম ভাবেও লেখা যায় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। মানে ফ্যাক্টোরিয়াল নোটেশনকে আমরা চাইলে এরকম ভাবেও লিখতে পারি, আর চাইলে উল্টো আয়ও লিখতে পারি। এরপরে চলে আসি ফ্যাক্টোরিয়াল মানে কি। কেননা এই বিষয়টা বোঝার আগে আমাদেরকে ফ্যাক্টোরিয়ালের বিষয়টা অবশ্যই বুঝতে হবে। আর যদি আমরা ফ্যাক্টোরিয়ালের বিষয়টাই বুঝতে না পারি, তাহলে কিন্তু কিছুতেই এটা করা সম্ভব হবে না, চলো প্রথমেই তাহলে ফ্যাক্টোরিয়াল মানে কি। ধরে নাও আমি নিলাম 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি হলো? 5 থেকে নিচের দিকে যতগুলো সংখ্যা আছে সবার গুণফল যেটা, সেটাই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। তাহলে 5 থেকে নিচের দিকে কতগুলো সংখ্যা রয়েছে? 5 রয়েছে, 4 রয়েছে, 3 রয়েছে, 2 রয়েছে, 1 রয়েছে। শূন্য নেব না কোনোদিনই, 1 পর্যন্তই সবসময় নেব। তাহলে এখানে কত চলে আসবে? 120। ধরে নাও আমি যদি বলি 4 ফ্যাক্টোরিয়ালের মানে কি, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে আর কিছুই না, 4 থেকে 1 পর্যন্ত গুণ করে দেবো, 4 3 2 1, তাহলে হয়ে গেল 24। তাহলে ফ্যাক্টোরিয়ালের মানেটা সবাই বুঝতে পেরেছো। 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, এটা সবাই মনে রাখবে। 1 ফ্যাক্টোরিয়াল মানেও 1, এটা মনে রাখবে, ঠিক আছে? এই দুটো জিনিস অবশ্যই মনে রাখবে। আর বাকি এজ ইট ইজ যদি তারপরে অন্য কিছু থাকে তাহলে আমরা বার করতে পারবো। ধরো যদি আমি এখানে বলি তোমাদের 7 ফ্যাক্টোরিয়াল মানে কি, তাহলে কি লিখবে? 7 × 6 × 5 × 4 × 3 × 2 ×
1, এটা হয়ে গেল 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই হলো ফ্যাক্টোরিয়ালের মিনিং। তাহলে এখানে আমি কি বলেছি, এখানে বললাম যদি n সংখ্যক লককে r ভাবে সাজানো হয় তাহলে তার কত ধরনভাবে বিন্যাস করানো যাবে, n pr ভাবে, আর সেটার মানে হলো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r। ধরে নাও, এটা এক্সাম্পল নিয়ে বললে জিনিসটা বুঝতে সুবিধা হয়। ধরো 5 জন লোক আছে, তাদের মধ্যে 3 জন লোককে সাজাতে হবে, তাহলে 5p3 হবে। এটার মানে কি হলো, ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3। 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। নিচে কি থাকছে, 5 মাইনাস 3 হলে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, 2 ইন্টু 1, 2 ইন্টু কেটে গেল, তাহলে 5 4 20, এখানে কত হলো 60। তাহলে 5 জন লোকের মধ্যে যদি 3 লোককে সাজানো হয় তাহলে 60 ডিফারেন্ট ওয়েতে সাজানো যাবে, মানে 60 রকম ভাবে সাজানো যাবে। ঠিক আছে, 60 রকম ভাবে সাজানো যাবে। বোঝাতে পেরেছি বিষয়টা? এক্সাম্পল নিলে জিনিসটা আরো তোমাদের ক্লিয়ার হবে। আপাতত তোমরা এই ফর্মুলাটা খাতার মধ্যে অবশ্যই লিখে রাখবে। বলো, সবাই বুঝতে পারছো? কারো কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে আমাদের এসআই আর কনস্টেবল পরীক্ষায়, এসআই এবং কনস্টেবল পরীক্ষায় পারমুটেশনের সাধারণত 2 ধরনের অঙ্ক আসবে, 2 টাইপের অঙ্ক আসবে, 2 টাইপ, 2 ধরনের, এর থেকে বাইরে আসবে না। তাহলে 2 টাইপের মধ্যে কি হবে, একটা হবে নিউমেরিক্যাল অ্যারেঞ্জমেন্ট, মানে নাম্বারসদের অ্যারেঞ্জমেন্ট, আরেকটা হবে আলফাবেটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, আলফাবেটিক্যাল। নিউমেরিক্যাল অ্যারেঞ্জমেন্ট মানে এখানে যে অ্যারেঞ্জমেন্ট গুলো থাকবে সেগুলোতে শুধুমাত্র নাম্বারই থাকবে, আর আলফাবেট অ্যারেঞ্জমেন্টে কি থাকবে, এ থেকে জেড পর্যন্ত। এটাই হলো, এই হলো 2 টাইপের পারমুটেশন যেগুলো আমাদের পরীক্ষাতে আসবে। কয়েকটা বেসিক এক্সাম্পল দিয়ে আমরা চ্যাপ্টারটা স্টার্ট করি, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি একটা ছোট্ট কোশ্চেন নিয়ে নিই আর সেই কোশ্চেনটা স্টার্ট করি। ধরে নাও আমার কাছে রয়েছে লেটস সে এসিআর। ঠিক আছে, তোমরা জানো এটা একটা খুবই নামি ল্যাপটপ কোম্পানি। তাহলে যদি আমি বলি যে এসিআর এর প্রত্যেকটা লেটার দিয়ে কতগুলো শব্দ বানানো যাবে, ঠিক আছে, এর প্রত্যেক, এখানে কটা লেটার রয়েছে, টোটাল 4টে। তাহলে তুমি অ্যারেঞ্জমেন্ট এরকম ভাবে করতেই পারো, সি ই এ আর, ই সি এ আর, এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করাই যেতে পারে। তাহলে এই ওয়ার্ডটার এই লেটারগুলো দিয়ে কতগুলো শব্দ বানানো যায়। তাহলে দেখো এখানে 4টে লেটার রয়েছে, তাহলে 4টে লেটারকে বিভিন্ন ধরন ভাবে যদি সাজানো হয় তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জমেন্ট করা যাবে, 4 ফ্যাক্টোরিয়াল ওয়ে। আর এটাই যদি তুমি পারমুটেশনের ফর্মুলা দিয়ে করতে চাও তাও করতে পারো। কিভাবে, এন পি আর, এখানে 4টের মধ্যে 4টেই শব্দ নিচ্ছি, এখানে 4টের মধ্যে 4টেই নিচ্ছি, তাহলে 4p4 হবে, সেটার মানে হবে ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 4। তাহলে উপরে ফ্যাক্টোরিয়াল 4, নিচে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তো সেটাই এলো ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে মনে রাখবে যদি কোনো রিপিটেশন না থাকে, যেমন এখানে কোনো রিপিটেশন নেই, এ সি ই আর, এই 4টেই কিন্তু লেটার একদম ডিস্টিংক্ট, সবগুলোই আলাদা আলাদা, তাই 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জমেন্ট করা যাবে। এবার কি হবে যদি আমরা রিপিট নিয়ে নিই কিছু, ঠিক আছে, এবার রিপিট নিয়ে নিই। ধরো আমি রিপিট নিয়ে নিচ্ছি কুলপেড, এটা একটা মোবাইল কোম্পানি যেটা কিন্তু আগে মার্কেটে ছিল। তাহলে এই কুলপেড কোম্পানিটা যতগুলো লেটার রয়েছে এই লেটারগুলো দিয়ে কতগুলো শব্দ বানানো যাবে, কতগুলো ওয়ার্ড বানানো যাবে। ঠিক আছে, তাহলে তুমি এইগুলো যে এলটাকে সামনে নিয়ে গেলে, সিটাকে পরে নিয়ে এলে, ডিটাকে সামনে নিয়ে গেলে, যতগুলো পরিবর্তন করবে, যতগুলো বিন্যাস করবে, ততগুলো আলাদা আলাদা শব্দ তৈরি হবে। তাহলে এখানে তো আমরা ওরকম ভাবে প্র্যাকটিক্যালি লেখা সম্ভব না যে আমি সবগুলো লিখতে শুরু করলাম,
সেই জন্যই আমাদের এই প্রসেসটার দরকার হয়। বোঝা গেছে কি জন্য এই প্রসেসটার দরকার হয়? তাহলে এই প্রসেসটার দরকার হচ্ছে সেই জন্যই যাতে আমরা এই পুরোপুরি বিষয়গুলো কি করতে পারি, একটা ফর্মুলাতে একটা বেসিক ওয়েতে সলভ করতে পারি, যাতে এটা খুব ইজিলি সলভ হয়ে যায়। তাহলে কুলপেট শব্দে টোটাল কতগুলো আমার এখানে লেটার রয়েছে? 1 2 3 4 5 6 7টা, মানে 7 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জমেন্ট করা যাবে। ঠিক আছে, 7 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জমেন্ট করা যাবে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা আমাদের কাছে রয়েছে সেটা রয়েছে ওটা রিপিট রয়েছে। তার মানে এই যে ওটা যদি পরিবর্তন হয়, ওকে তুমি এখানে নিয়ে যাও, এই ওটাকে এখানে নিয়ে যাও, সেটাতে কি দুটো শব্দ হলো না? আবার এই ওটাকে এখানে নিয়ে যাও, এই ওটাকে এখানে নিয়ে যাও, আবার উল্টো পরিবর্তন করে দাও। তার মানে কথা হচ্ছে এই যে ও দুটো একই রকম কিংবা একই হওয়ার জন্য এদের পরিবর্তনের জন্য কিন্তু লেটার চেঞ্জ হবে না। যেমন আমি ফর এক্সাম্পল তোমাদেরকে বোঝানোর জন্য বলি, এখানে ধরো আমার কাছে শব্দ রয়েছে ও ও, এটা দিয়ে কি তুমি 2 ফ্যাক্টোরিয়াল মানে কি দুটো ওয়ার্ড বানাতে পারবে? ধরো আমার কাছে দুটো ও রয়েছে, কি তাহলে কি তুমি দুটো ওয়ার্ড বানাতে পারবে? পারবে না, কেননা ও এর পরিবর্তনে এখানে চেঞ্জ হচ্ছে না, কেননা দুটোই একই। তাই যেগুলো রিপিট হবে সেগুলো ভাগ করে দিতে হবে। তাহলে কতগুলো রিপিট? দুটো ও 2 রো, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে পুরো যে উত্তরটা আসছে সেটাকে ভাগ করে দেবো। কখন? যখন রিপিট থাকবে। তাহলে এইটা সলভ করলে অ্যান্সার চলে আসবে। সলভ কিভাবে করব? 7 × 6 × 5 × 4, তাহলে কি আসছে এবার? 2, আর এই 2 কেটে গেল। 4 5 20, 3 20 60, 36 × 7, 2520, 2520 টোটাল ওয়ার্ড বানানো যাবে। মানে এই কুলপেটের যতগুলো লেটার রয়েছে সেই লেটারগুলোকে বিন্যাস করে কিংবা ফরমুট করে কিংবা অ্যারেঞ্জমেন্ট করে আমরা কিন্তু সব থেকে বেশি কতগুলো আনতে পারবো? 2520টা লেটার লিখতে পারবো। এবার কি হবে যদি রিপিটটা অনেক বেশি হয়? ধরে নাও আমি এমন একটা শব্দ নিয়ে নিচ্ছি যেটাতে অনেক কিছু রিপিট রয়েছে। লেটস সে আমি একটা শব্দ নিচ্ছি, যে কোনো শব্দ, নট নেসেসারি কি সেটা মিনিংফুল হবে কি মিনিংফুল নেই। লেটস সে আমি লিখছি আপেল, এটা মিনিংফুল একটা শব্দ, কিন্তু যদি আমরা এর স্পেলিংটাকে এরকম ভাবে দুটো এ দিয়ে দিই আর এখানে দুটো ই দিয়ে দিই, ধরো এটা আপেলের স্পেলিং, ঠিক আছে? জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক কনসেপ্ট অফ দিস কোশ্চেন, এই কোশ্চেনটা বোঝার জন্য আমরা আপেলের স্পেলিংটা এরকম ভাবে লিখলাম, AAPPLEE, ধরো এরকম ভাবে লেখা হয় আপেলের স্পেলিংটা। তাহলে এখান থেকে যদি আমি বলি যে কতগুলো তুমি শব্দ বানাতে পারবে, তাহলে কি করবে? সবাই চলো এটা করার চেষ্টা করো, সবাই এটা করার চেষ্টা করো দেখি। দেখি আমি কমেন্টে কতজনে করতে পারো এটা।
তাহলে দেখো এখানে আমরা প্রথমেই কাউন্ট করে নেব কতগুলো এখানে লেটার রয়েছে, কতগুলো এখানে রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7টা, টোটাল 7টা রয়েছে, মানে 7 ফ্যাক্টোরিয়াল হবে। এতটা অবধি সবাই করতে ফেলেছো। এরপরে দেখো প্রবলেম এখানে এটাই যে এ আমার দুবার রয়েছে, পি আমার দুবার রয়েছে, ই আমার দুবার রয়েছে। তাহলে কি আমরা 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব? নিশ্চয়ই না। যেটা যতবার রয়েছে সেই তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। এ 2 বারের জন্য 2 ফ্যাক্টোরিয়াল, পি দুবারের জন্য 2 ফ্যাক্টোরিয়াল, ইও দুবারের জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এটা দিয়ে আমরা ভাগ করলেই উত্তরটা নিশ্চিন্তে বার করতে পারবো। তাহলে আমি বোঝাতে পেরেছি সবাই, বিষয়টা সবাই বুঝতে পেরেছো? দেখো এই ধরনের রিপিটেশন গুলো, এ দুবার তাই 2 দিয়ে ভাগ, ই দুবার তাই 2 দিয়ে ভাগ, যেটা যতবার হবে তত দিয়ে ভাগ। ধরে নাও আমি যদি এরকম ভাবে কিছু একটা লিখি, এটা ধরো একটা শব্দ, তাহলে এখানে আমি লিখবো 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ 3 বার তাই 3 ফ্যাক্টোরিয়াল, গল্প শেষ। এটাই হলো রিপিটেশনের কেস। বোঝা গেছে সবার? বিষয়টা কিন্তু খুবই সোজা। দেখো এরপরে আর চলে আসি আমরা নাম্বারসের বিষয়ে। যখন নাম্বারস অ্যারেঞ্জমেন্ট করব তখন কিভাবে করব। নাম্বারস অ্যারেঞ্জমেন্ট মানে 0 1 2 3 4 5 6 এগুলো যখন অ্যারেঞ্জমেন্ট করব তখন কিভাবে অ্যারেঞ্জমেন্ট করব। তাহলে এখানে বোঝার বিষয় এটা যে যদি আমার কাছে দুটো নাম্বার থাকে, লেটস সে আমার কাছে দুটো নাম্বার রয়েছে 1 আর 2, তো আমি কতগুলো নাম্বারস বানাতে পারবো? কতগুলো নাম্বার বানাতে পারবো? তাহলে আমি লিখতে পারি 1 আর 2 দিয়ে 12। তোমরা বলবে স্যার 21ও তো লেখা যায়, 21ও লেখা যায়, তাহলে দুটো হলো। আবার কেউ চাইলে এখান থেকে এই একটা দুবার ব্যবহার করে 11ও লিখতে পারে। এবার কেউ চাইলে এটাকে 2 2ও লিখতে পারে, তাহলে টোটাল 4টে হলো। কিন্তু এটা কি সম্ভব না যে একটা আমি অনেকবার ব্যবহার করতে পারি? সেটাও করতে পারি। তাই এখানে কিন্তু অনেকগুলো বাউন্ডেশন থাকে যখনই আমরা নিউমেরিক্যাল অ্যারেঞ্জমেন্ট করি। যখনই আমরা নিউমেরিক্যাল অ্যারেঞ্জমেন্ট করি কিন্তু বাউন্ডেশন অনেকগুলো থাকে। সেই বাউন্ডেশনগুলো কি কি? সেই আমার বাউন্ডেশনগুলো কি কি? অনেকগুলো এখানে বাউন্ডেশন রয়েছে। যেমন এখানে কত ডিজিটের নাম্বার হবে, মানে একাদশ শত করে যেরকম আমরা, এটা হচ্ছে 2 ডিজিটের নাম্বার, এটা হচ্ছে আবার 5 ডিজিটের নাম্বার। তাহলে এখানে ফার্স্ট যেটা মেনশন হবে সেটা হবে, আচ্ছা কত ডিজিটসের নাম্বার হবে, মানে ডিজিটস মেনশন থাকবে, এক কথায় ডিজিট মেনশন থাকবে। কত ডিজিটের নাম্বার হবে? 2 মেনশন থাকবে। রিপিট হবে কি হবে না? রিপিট মানে কি? যেমন এই দেখো একটা রিপিট হলো, 2টা রিপিট হলো, তাহলে এখানে মেনশন অবশ্যই থাকতে হবে আমার যে রিপিট হবে কি হবে না। তাহলে এই দুটো বাউন্ডেশনের উপর ডিপেন্ড করেই কিন্তু নিউমেরিক্যাল কোশ্চেনগুলো করা যায়। তাহলে দেখো যদি আমি বলছি যে ডিজিট মেনশন থাকলো 2 ডিজিটের নাম্বার, তাহলে এটা কিন্তু কোনোভাবেই বানানো যাবে না, কেননা কোশ্চেনই তো বলছে যে 2 ডিজিটের নাম্বার বানাতে হবে, তাহলে এই রকমের নাম্বার তৈরি হতে পারে না। এবার যদি আমি বলি রিপিটেশন নট এলাউ, মানে আমি বলছি রিপিটেশন করতে দেব না, সেক্ষেত্রে এই দুটো নাম্বারও হবে না। তাহলে এখানে বোঝার বিষয় আছে যে ডিজিট আর রিপিটেশন হবে কি হবে না সেটা কোশ্চেনে মেনশন থাকবে। এরপরে আমি প্র্যাকটিক্যালি একটা দুটো এক্সাম্পলে চলে আসছি, তাহলে বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও আমি বললাম 2 3 4 5 9 কতগুলো 3 সংখ্যার সংখ্যা বানানো যাবে, 3 সংখ্যার সংখ্যা বানানো যাবে। কি বলছি? হাউ মেনি 3 ডিজিটস নাম্বার, how many 3 digits number can formed, কতগুলো 3 ডিজিটসের নাম্বার বানাতে পারবো। আমার কাছে কিন্তু ডিজিট দেখো এখানে অনেকগুলোই রয়েছে, 2 3 4 5 9, আমার কাছে টোটাল 5টা ডিজিট রয়েছে। অথচ আমি এখানে তোমাকে কি বলছি যে কতগুলো 3 ডিজিটসের নাম্বার বানানো যাবে। কি করে করব? দেখো খুবই সোজা বিষয়টা।
3 ডিজিটের নাম্বার বানাতে হলে 3টে লাইন বানিয়ে নাও। এখানে বলা আছে যে রিপিট হবে কি হবে না, তাই আমরা ধরছি নট রিপিট, রিপিট হবে না, মানে একটা নাম্বার বারবার ব্যবহার হবে না। নট রিপিট মানে একটা নাম্বার বারবার হবে না। তাহলে নট রিপিট যদি হয়, তাহলে 3 সংখ্যার নাম্বার যদি বানাতে হয় তাহলে 3টে জায়গা খাবে, এক, দশ, শত। এককের অঙ্ক একটা, দশকের অঙ্ক একটা, শতকের অঙ্ক। তাহলে এই যে ঘরটা রয়েছে, এই ঘরটাকে কত রকম ভাবে আমি ফিল করতে পারি, কত রকম ভাবে ভরতে পারি। আমি চাইলে এখানে 9 ভরতে পারি, আমি চাইলে এখানে এটা 5, আমি 5 ভরতে পারি, আমি চাইলে এখানে 4 ভরতে পারি। মানে আমার কাছে 5টা অপশন রয়েছে এই ঘরটা ভরার জন্য। বলো, এই বিষয়টা বোঝা গেল সবার? আমার কাছে 5টা অপশন রয়েছে এই ঘরটা ভরার জন্য, তাহলে 5 ওয়ে লিখলাম। এরপরে চলে আসছি যে এই ঘরটা ভরার জন্য আমার কাছে কটা অপশন রয়েছে, তাহলে নট রিপিট বলেছে এখানে, মানে কি একটা নাম্বার তো আমি ব্যবহার করে ফেলেছি, একটা নাম্বার তো আমার এখানে ব্যবহার হয়ে গেছে, তার মানে আর কোনো নাম্বার আমি ব্যবহার করতে পারবো না। তাহলে সেই নাম্বারটা কোনো একটা নাম্বার তো এই 5টার মধ্যে, তাহলে এরপরে হবে 4 ওয়ে। দেখো এখানে বোঝার বিষয় রয়েছে, আমি আবার বলছি, এই জায়গাটায় কোনো একটা নাম্বার যদি তুমি বসিয়ে দাও, এই জায়গাটায় কোনো একটা নাম্বার বসিয়ে দিলে একটা নাম্বার তো তোমার কম হয়ে গেল, পড়ে থাকলো 4টে নাম্বার। একটা দুটো নাম্বার ভরে গেছে, তাহলে আর পড়ে থাকলো 3টে নাম্বার। তাহলে 5 × 4 × 3, 4 × 5 = 20, 3 = 60, টোটাল 60টা 3 সংখ্যার নাম্বার বানানো যাবে যদি আমরা কোনো সংখ্যাকেই পরপর রিপিট না করি। তাহলে রিপিট না করলে 60টা সংখ্যা বানানো যাবে। কোনো টেনশন নেওয়ার দরকার নেই, আমি আরো দুটো এক্সাম্পল নেবো যাতে তোমাদের বিষয়টা বুঝতে পারো। এরপরে বলছি আমি, যদি আমি রিপিট করি তাহলে কি হবে, যদি আমি রিপিট করি তাহলে কি সমস্যা এখানে হতে পারে। দেখো রিপিট করলে 1, 2, 3, তাহলে 1, 2, 3 রিপিট হবে কিন্তু এখানে, তাহলে এটা 5 ওয়ে। এই সংখ্যাটা যেটাই বসিয়েছি কিনা ওটা আবার লেখা যাবে, কেন রিপিট হবে, তাই এটাও 5 ওয়ে, এটাও 5 ওয়ে। তো রিপিট হলে 5 × 5 × 5 125টা সংখ্যা বানানো যাবে। রিপিট হলে 125টা সংখ্যা আমরা কিন্তু বানাতে পারবো। ঠিক আছে, চলো আরো এক্সাম্পল নিই, বিষয়টা আরো ক্লিয়ার বোঝার চেষ্টা করি। ধরো এরপরে আমার কাছে নাম্বারস রয়েছে 5, 7, 3, 2, 9, 8, 3। আচ্ছা 3 দুবার হয়ে গেল না, এখানে দুবারের কোনো প্রশ্ন নেই। হ্যাঁ ঠিক আছে, আগেরটা 3 ডিজিট ছিল, এটা বলছি 4 ডিজিট। আর আমরা কিন্তু এখানে দুটোই করব, মানে রিপিট আর নন রিপিট দুটোই, কেননা এক্সামে যাই আসুক না কেন প্র্যাকটিসের সময় দুটোই করব। তাহলে কত ডিজিটসের নাম্বার বানাও, 4 ডিজিটসের নাম্বার বানাও। এখানে রিপিট দিয়ে বানাও কত সংখ্যা হবে, আর নন রিপিটে কত সংখ্যা হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে বলো। চলো তোমাদের টাইম স্টার্ট নাও। তাহলে দেখো প্রথমে রিপিটটা করে নি, 4 ডিজিটের নাম্বার 1, 2, 3, 4। নন রিপিটের ক্ষেত্রেও 4টেই লাইন টানবো, কোনো কম বেশি হবে না। 1, 2, 3, 4, 1, 2, 3, 4। তারপরে দেখো যদি আমি রিপিট বলি তাহলে রিপিটের ক্ষেত্রে আমি সংখ্যাগুলো রিপিট করতে পারি, কতগুলো নাম্বার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6, এখানেও 6, এখানেও 6, এখানেও 6। কারো কোনো সমস্যা আছে?
কোনো সমস্যা আছে? এইগুলো মাল্টিপ্লাই করলে আমাদের যা উত্তর আসবে সেটাই হলো উত্তর। এরপরে নন রিপিটের ক্ষেত্রে প্রথমে 6 হবে, একটা সংখ্যা কমে দাঁড়াবে 5টা সংখ্যা, 5টার থেকে কমে দাঁড়াবে 4টে সংখ্যা, 4টের পরে সংখ্যা দাঁড়াবে 3টে। এগুলোর গুণ করলেই নন রিপিটটা পেয়ে যাব। বোঝা গেল বিষয়টা? খুবই সোজা। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি টেকনিক্যালি জিরোটা ব্যবহার করিনি। জিরোটা ব্যবহার করলে কোশ্চেনটা একটুখানি চেঞ্জ হবে, তো সেটার জন্য আমি জিরো ব্যবহার করব। তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তোমরা অনেকেই ভাবছো যে আমি এতক্ষণ অবধি জিরো কেন ব্যবহার করছি না। আমি জিরো ব্যবহার করব, ওটা আরেকটু কমপ্লিকেটেড, তাই তোমাদেরকে আগে আমি বেসিকটা শেখাতে চাইছি। বেসিকটা যদি শিখতে পারো তারপরে আমি টেকনিক্যালি ওই জিরো দিয়েও শেখাবো। ঠিক আছে? এগুলো গুণ করলে যা উত্তর আসবে সেটাই এজ ইট ইজ অ্যান্সার হয়ে যাবে। তো আমার মনে হয় জিরো না থাকলে তোমাদের কোনো আর সমস্যা থাকলো না। এরপরে আমরা নিয়ে আসি, যদি জিরো থাকে তাহলে কি সমস্যা হতে পারে। ধরো এখানে আমি বললাম সেই আগের কথাই 3 ডিজিটসের নাম্বার বানাতে হবে। 3 ডিজিটসের নাম্বার বানাতে হবে, আর আমরা দুটোই করব। পরীক্ষাতে যে কোনো একটাই আসবে, যে রিপিট করে বানাও কিংবা রিপিট না করেই বানাও, নন রিপিট। ঠিক আছে? রিপিট করে বানাও কিংবা নন রিপিট করে বানাও। তাহলে 3 ডিজিটের নাম্বার বানানো মানে 3টে তো লিখতেই হবে। দেখো এখানে সমস্যা কি হচ্ছে, যে এখানে আমার কতগুলো নাম্বার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, টোটাল 7টা নাম্বার রয়েছে। কিন্তু আমি এখানে কি 7টা নাম্বার লিখতে পারি? তোমাদের অনেকেই বলবে হ্যাঁ, আবার অনেকেই বলবে পারবো না। তো যারা বলছো যে পারবো, তাহলে এখানে কি আমি জিরো লিখতে পারি? এখানে জিরো লিখলাম। তারপরে যেই দুটোই নাম্বার আসুক না কেন, আমার নাম্বারটা কিন্তু 3 ডিজিটসের থাকবে না। সেই জন্য আমি কোনোভাবেই কিন্তু এই জায়গাতে জিরোকে ব্যবহার করতে পারি না। এটাই হচ্ছে জিরোর কনফিউশনটা। জিরোর ব্যবহারটা এটাই হচ্ছে, জিরোকে তুমি কোনোদিন এরকম ভাবে আমি 3 ডিজিটের একটা নাম্বার লিখতে পারি 011, এটা কি একটা 3 ডিজিটের নাম্বার? এটা তো 11। এরকম লিখলাম আমি, ধরো এটা কি 3 ডিজিটের নাম্বার? না। তাই জিরোটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, বাকি যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে, যেমন 120, যেমন 102, 105 ব্যবহার করা যেতে পারে, কিন্তু প্রথমে এরকম ভাবে জিরোটা ব্যবহার করা যেতে পারে না। এটা তোমাকে মাথায় ঢোকাতে হবে ফার্স্ট। তাহলে এখানে যদি আমি জিরো না ব্যবহার করতে পারি, তাহলে 7টা সংখ্যার মধ্যে আমার কাছে পড়ে থাকবে কতগুলো সংখ্যা? 7টা সংখ্যার মধ্যে আমার কাছে পড়ে থাকবে 6টা। বলছে রিপিট করতে পারি, তার মানে কি যতগুলো সংখ্যা আছে 7টা সংখ্যা এখানে লিখতে পারি। কেন এখানে জিরো তো লিখতে পারি, কেননা 102 হতে পারে, 105, যাই কিছুই হোক না কেন এখানে জিরো লেখা যায়, এখানেও জিরো। জিরোটা কোনো সময় এই এককের অঙ্কটা মানে লেফট হ্যান্ড সাইডের জায়গায় তুমি বাঁ হাতে লিখতে পারো না জিরোকে, যেমন 0255562, এই জিরোটার কি কোনো ভ্যালু রয়েছে? নেই, সেই জন্য এখানে জিরো লেখা যায় না। এটাও হবে 7। তাহলে এটাই অ্যান্সার চলে এলো আমাদের রিপিট হলে। জিরোর কেসটা সবাই বুঝতে পারছো। এবার বলছে নন রিপিট হলে কি হবে। নন রিপিট হওয়া মানে আবার সেই 3টেই সংখ্যার গল্প আসবে। এই 3টে সংখ্যারই গল্প। তাহলে 3টে সংখ্যা হলো, এরপরে সব থেকে প্রথমে আমি কি করব, এই নন রিপিটের ক্ষেত্রে এখানে জিরো বসাবো না, তাহলে লিখলাম 6। তাহলে জিরো ছাড়া যে কোনো একটা সংখ্যা, নট অনলি 3, আমি শুধু 3-র কথা বলছি না, জিরো ছাড়া যে কোনো একটা সংখ্যা আর ব্যবহার করতে পারবো না, কেননা নন রিপিটের কেস। তাহলে এখন সংখ্যা কটা পড়ে থাকলো? 3টে আর 3টে, 6টা পড়ে থাকলো। একটা যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো না, কিন্তু জিরোকে ব্যবহার, তাই পড়ে থাকলো 6। একটা দুটো সংখ্যা ব্যবহার করে ফেলেছি, টোটাল 7টা সংখ্যা ছিল, পড়ে আছে কটা? 5টা সংখ্যা। আবার বোঝাচ্ছি এটা, 1 2 3, এখানে জিরো ব্যবহার করা যাবে না, পড়ে থাকলো 6টা সংখ্যা। 6টা সংখ্যার মধ্যে একটা ব্যবহার করে দিলাম, পড়ে থাকলো 5টা সংখ্যা।
আবার জিরো চলে এলো, 5টা সংখ্যার সাথে জিরোটাও চলে এলো, তাই 6টা সংখ্যায় থেকে গেল। কতগুলো সংখ্যা ব্যবহার করলাম? একটা, দুটো, পড়ে থাকলো কটা সংখ্যা? 5টা। কেননা নন রিপিটের কেস, কাউকে দুবার ব্যবহার করা যাবে না। নন রিপিট মানে কি হলো? কোনো সংখ্যাকেই তুমি দুবার ব্যবহার করতে পারো না। ঠিক আছে, 6 6 36, 5 36, 180 বোঝা গেল। আরেকটা এক্সাম্পল নিই, এটা তোমরা করে নিয়ে করার চেষ্টা করো। ধরো আমি বলছি আমার কাছে রয়েছে 5 3 0 8 7 2 1, 4 ডিজিটসের নাম্বার আমাকে বানিয়ে দেখাও, আর দুটো রেসপেক্টেই। কেননা পরীক্ষাতে কি আসবে সেটা তুমিও জানো না, আমিও জানি না। ওই রিপিট আসতে পারে, আর না হয় নন রিপিটও আসতে পারে, মানে পরপর তুমি ব্যবহার করতে পারো আর অনেকবার ব্যবহার নাও করতে পারো। তাহলে দুটোই যদি প্র্যাকটিস করে রাখি তাহলে যাই আসবে সেটাই করবো। হয় নন রিপিট এলো, নন রিপিট করে দিলাম, রিপিট এলো, রিপিট করে দিলাম। রিপিট মানে বুঝতে পারছো সবাই, বারবার ব্যবহার করা, মানে একটা বারবার তুমি ব্যবহার করে নিলে। চলো এটা করে দেখাও। তাহলে দেখো, রিপিট 4 ডিজিটসের নাম্বার, তাহলে 1 2 3 4, কতগুলো নাম্বার? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, এবারও 7টাই নাম্বার রয়েছে। তাহলে রিপিট জিরো লেখা যাবে না, পড়ে থাকলো 6, তারপরে 7, তারপরে 7, তারপরে 7, এটাই হলো অ্যান্সার। রিপিট মানে এখানে জিরোটা লিখবো না, বাকি সব নাম্বার সব জায়গায় লিখতে পারে। নন রিপিটের ক্ষেত্রে এখানে সেই জিরো লিখবো না, কিন্তু একটা সংখ্যা ব্যবহার করে গেল, পড়ে থাকলো 6টা সংখ্যা। দুটো সংখ্যা ব্যবহার হয়ে গেল, আমার ছিল 7টা সংখ্যা, এখন পড়ে আছে 5টা, তারপরে পড়ে থাকলো 4টা। এটা হলো অ্যান্সার, এটা হলো এটা অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই এত অবধি। দেখো এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। কত উপায়ে নোকিয়া লিখে ফেলা যেতে পারে? নোকিয়া শব্দটা কত উপায়ে লিখে নেওয়া যেতে পারে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টে শব্দ। ফ্যাক্টোরিয়াল 5 ওয়েতে, ফ্যাক্টোরিয়াল 5 ওয়েতে। এখানে কি কোনো রিপিট রয়েছে? আমার কোনো কিছুই রিপিট নেই, সেই জন্য কোনো কিছু দিয়ে ভাগ হবে না। তাহলে 5 × 4 × 3 × 2 × 1, কত হয়ে গেল? 120। তাই 120 উত্তর। কত সোজা না বিষয়টা? তোমাদের কিন্তু এসআই কিংবা কনস্টেবল পরীক্ষায় সোজাই কোশ্চেন আসবে পারমুটেশন, কম্বিনেশন এবং প্রবাবিলিটি থেকে। খুব টাফ কোশ্চেন আসবে না। টাফ কোশ্চেন ব্যাংকে সাধারণত এসে থাকে, কিংবা এসএসসি সিজিএল এর মতো এক্সামে একটু টাফ কোশ্চেন আসতে পারে। এই 3টে চ্যাপ্টারের ক্ষেত্রে বলছি আমি, পারমুটেশন, কম্বিনেশন আর প্রবাবিলিটির ক্ষেত্রে বলছি, খুবই সহজ সরল কোশ্চেন তোমরা পরীক্ষাতে দেখতে পাবে। এবার বলছে মিনিমাম শব্দের অক্ষর কত উপায়ে সাজিয়ে লেখা যায়? তাহলে মিনিমাম শব্দে কতগুলো রয়েছে? একটা, দুটো, 3, 4, 5, 6, 7, ফ্যাক্টোরিয়াল 7। এবার দেখো রিপিট কি কি রয়েছে। রিপিটের মধ্যে দেখো এমটা 3বার ব্যবহার হয়েছে, আইটা 2বার ব্যবহার হয়েছে, আর কিছু আমার রিপিট রয়েছে? এম
3 বার i 2 বার, তাহলে m 3 বারের জন্য 3 ফ্যাক্টোরিয়াল আর i 2 বারের জন্য 2 ফ্যাক্টোরিয়াল, বাকি কেউ রিপিট নয়। তাই সোজা সোজা ভাবে আমরা কি লিখতে পারি, 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। আবার এই দিক থেকে 3 × 2 আর এই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1, 2 × 1 2 × 1 কেটে দাও, 3 এর সাথে 3 কেটে দাও, 2 এর যদি এটা কাটি তাহলে 3 হবে, 5 4 20, 3 20 60, 6 7 42, 420 হয়েছে। তাহলে মিনিমাম শব্দটাকে সব থেকে বেশি 420 ভাবে সাজিয়ে লেখা যায়। মিনিমাম শব্দের অক্ষরগুলোকে সব থেকে বেশি 420 ভাবে সাজিয়ে লেখা যায়। চলো এই কোশ্চেনটা তোমরা করে দেখাও, কত উপায়ে ইনভিজিবল শব্দের স্বরবর্ণগুলি একসাথে আছে এমন ভাবে সাজিয়ে তোলা যায়। আমি কিন্তু এখন পর্যন্ত তোমাদের এই স্বরবর্ণ যে একসাথে থাকবে সেটা বোঝাইনি। তাহলে এখানে আমি কি করব, এজ ইট ইজ করব, আগে যা করেছি সেটাই। এখানে দেখব যে স্বরবর্ণ কতগুলো রয়েছে, তাহলে 1টা 2টো 3টে 4টে, আমার কাছে 4টে স্বরবর্ণ রয়েছে। স্বরবর্ণ মানে এখানে আমরা বলছি ভাওয়েল, 4টে ভাওয়েলস রয়েছে। তাহলে বাকিগুলো সব কনসোনেন্ট। কতগুলো শব্দ, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা। তাহলে 5টা কনসোনেন্ট রয়েছে, ঠিক আছে। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ সবাই তোমরা জানো। 4টে ভাওয়েল কে কে, আই আছে 3 বার, ই আছে 1 বার, আর কিছু আমার কাছে স্বরবর্ণ নেই। তাহলে স্বরবর্ণগুলো বলছে একসাথে থাকবে, স্বরবর্ণগুলো একসাথে থাকবে। তাহলে একসাথে যদি স্বরবর্ণগুলো থাকে তাহলে স্বরবর্ণগুলোকে বেঁধে দাও, সব স্বরবর্ণগুলোকে একসাথে দড়িতে বেঁধে দাও, আর এটাকে একটা শব্দ ভেবে নাও। যাকে একসাথে রাখতে হবে তাকে বেঁধে দিয়ে একটা শব্দ করে নেব, তাহলে একটা হয়ে গেল। এবার 5টা কনসোনেন্ট একটা ভাওয়েল, তাহলে 5 আর একে 6টা শব্দ কত ভাবে সাজানো যাবে, 6 ফ্যাক্টোরিয়াল। 6টা শব্দ এলো কোথার থেকে, 5টা কনসোনেন্ট আর ভাওয়েলটাকে বেঁধে নিয়ে একটা, 5টা কনসোনেন্ট ভাওয়েলটাকে বেঁধে নিয়ে একটা, সেই জন্য এখানে হয়ে গেল আমার 6টা শব্দ। এখানে ভাওয়েলটাকে নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করা যায়, তাই 4 ফ্যাক্টোরিয়াল। ভাওয়েল কি নিজে নিজে অ্যারেঞ্জমেন্ট হয়। রিপিট কি কি রয়েছে, আই কতবার, 1 2 3 বার আই, তাহলে ফ্যাক্টোরিয়াল 3। আর কেউ রিপিট রয়েছে এর মধ্যে, বি এন বি এল ই এল, না আর কিছু রিপিট নেই, বাস শেষ। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল, 6 × 5, 6 ফ্যাক্টোরিয়াল ডাইরেক্টলি আমরা লিখতে পারি 720। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 × 3 ফ্যাক্টোরিয়াল, নিচে রয়েছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কেটে নিলাম, 4 দিয়ে গুণ করলে 0, 4 2 8, 4 7 28, 2880 অ্যান্সার হয়ে যাবে, 2880 অ্যান্সার হয়ে যাবে। 4টে ভাওয়েল ছিল একসাথে রাখলাম। এই ধরনের ভাবেই কিন্তু কোশ্চেনগুলো করা যাবে যদি আমাদের স্বরবর্ণর বিষয়টা থাকে, কিংবা যদি আমাদের ব্যঞ্জন বর্ণেরই বিষয়টা থাকে, কেন না। তাহলে আশা করছি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা হয়নি। কারো কোনো সমস্যা হলে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ফিডব্যাক দিও। দেখা হচ্ছে কালকে, ততক্ষণ পর্যন্ত সবাইকে গুড নাইট জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।